গিন্নি, তুমি যদি এভাবে সারাদিন শুয়ে থাকো তাহলে সংসারের কাজকর্ম কে করবে শুনি? একটু তো সংসারের কাজকর্ম করতে হবে নাকি? আসলে শরীরটা ভালো লাগছে না। তুমি কোনো চিন্তা করো না, আমি রান্না করেই রেখেছি। তুমি চলো, আমি তোমায় খেতে দিচ্ছি। হ্যাঁ, তাই চলো। কবে যে আমাদের সন্তান জন্ম নেবে আর তুমি আলসেমি ছেড়ে সংসারে মনোযোগ দিবে। তুমি এভাবে কেন বলছো গো? আমি তো আর সাধে আলসেমি করছি না। মা হওয়ার যে কতটা কষ্ট সেটা তুমি কি করে বুঝবে? এখন আর কথা না বাড়িয়ে চলো, তোমাকে খেতে দেই। দেখো জ্বালা, ঘরে এক ফোঁটা জলও নেই। এবার আমি থালা বাসনগুলো মাজবো কি করে? আর উনিও তো বাড়িতে নেই, এবার জল এনে কে দিবে? এবার তো বুঝি আমাকেই নদীর পাড়ে গিয়ে জল আনতে হবে। এ কথা বলে দীপালি কলস নিয়ে নদীর পাড়ে যায়। আর নদীর পাড়ে একটা সুন্দর প্রজাপতি দেখতে পায়। ও মা, কি সুন্দর প্রজাপতিটা! প্রজাপতিটাকে ধরতে ভীষণ ইচ্ছে করছে। যাই, প্রজাপতিটাকে ধরে হাতে নেই। এসব বলে দীপালি প্রজাপতিটা ধরে। আর প্রজাপতিটা হাতে নিয়ে আসার সময় হঠাৎ করে সে হোঁচট খেয়ে পড়ে যায়। আর প্রজাপতিটাও দীপালির হাত থেকে পড়ে মারা যায়। আহ, এটা কি হলো? আমার তো ভীষণ পেটে ব্যথা লাগছে। এ কি, প্রজাপতিটাও যে আমার হাতে চাপা পড়ে মারা গেল। আহ, পেটে যে বড্ড ব্যথা হচ্ছে, আমি তো উঠতেই পারছি না। দীপালির কথা শেষ হতে না হতেই সেখানে একটা বড় প্রজাপতি আসে। শয়তান মহিলা, এটা তুই কি করলি? তুই আমার সন্তানকে হত্যা করলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই অস্বাভাবিক সন্তান জন্ম দিবি। আর তোর সন্তান হবে মানুষরূপী রাক্ষসী। এসব বলে প্রজাপতি সেখান থেকে চলে যায়। প্রজাপতি, প্রজাপতি দাঁড়াও, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমার সন্তানকে ইচ্ছে করে হত্যা করিনি গো। তুমি আমাকে অভিশাপ দিও না। এভাবে চিৎকার করে দীপালি অজ্ঞান হয়ে যায়। আহ, শরীরটা যেন অবশ হয়ে আছে। এ কি, আমি বাড়িতে এলাম কি করে? আমি তো নদীর ধারে পড়েছিলাম। তোমার জ্ঞান ফিরেছে গিন্নি? আমি তো তোমায় নিয়ে চিন্তা করছিলাম। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তুমি তিনটে কন্যা সন্তানের জন্ম দিয়েছো। আর আজ তোমার জ্ঞানও ফিরেছে। এই দেখো, আমাদের ফুটফুটে 3টি কন্যা সন্তান। তবে এই 3 কন্যার চোখ এমন লাল কেন বুঝতে পারছি না। হে উপরওয়ালা, এটা কি হলো? প্রজাপতির অভিশাপ তবে সত্যি হয়েছে? আমি মানুষ হয়ে অস্বাভাবিক ভাবে তিনটে কন্যা সন্তানের জন্ম দিলাম। বিধাতা, তুমি সহায় হও বিধাতা। দীপালি এসব প্রার্থনা করেও কোনো প্রতিকার হয় না। ঠিকই গিন্নি, আমি মাত্র গাভীর দুধ দয়ে নিয়ে এসে বালতিটাতে রাখলাম। এক্ষুনি এই দুধগুলো কোথায় গেল? কোথায় আর যাবে? তোমার 3 মেয়েকে সব দুধ খাইয়েছি। তবুও দেখো, তোমার মেয়েরা কিভাবে দুধ খাওয়ার জন্য কান্না করছে। এসব কথা বলছো তুমি গিন্নি? এতগুলো দুধ 3জন কিভাবে খেয়ে ফেললো? এরা কি মানুষ নাকি রাক্ষসী? যত সব। সত্যিই তো, আমার 3 কন্যা অভিশপ্ত হয়ে পৃথিবীতে এসেছে। এবার আমি 3 কন্যাকে নিয়ে কি করব? এরা 3 বোন যদি আমার সংসারে থাকে তবে তো আমার সংসার ধ্বংস হয়ে যাবে। তবে যদি এরা 3 বোন বড় হয় তাহলে তো গ্রামে এরা 3 জন রাক্ষসের তাণ্ডব চালাবে। না, তার আগে এই 3 কন্যাকে অনেক দূরে পাঠাতে হবে আমাকে। আর অনেক ভাবনা চিন্তা করে দীপালি রাতের অন্ধকারে তার 3 কন্যা আর 3টা হাঁড়ি নিয়ে নদীর পাড়ে যায়। আর 3 হাঁড়িতে 3 কন্যাকে রেখে নদীতে ভাসিয়ে দেয়। প্রজাপতি না জেনে বুঝে কেন যে আমাকে এত বড় একটা অভিশাপ দিয়ে গেল। আজ প্রজাপতির জন্য আমি আমার 3 সন্তানকে নদীতে ভাসিয়ে দিলাম। হে উপরওয়ালা, তুমি আমার চোখের জলকে দেখতে পারছো না? দেখতে পারছো না তুমি উপরওয়ালা? রাতের বেলা পৃথিবীতে এসে নদীতে স্নান করার মজাই আলাদা। নদীর জল সত্যি অনেক স্নিগ্ধ। কিন্তু হঠাৎ করে বাচ্চার কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? এ কি, 3 হাঁড়িতে 3 কন্যা, নদীতে 3 কন্যা ভেসে এলো কোথা থেকে? আর এই 3 কন্যাকে কে বা বিপদে পড়ে নদীতে ভাসিয়ে দিয়েছে? যাই হোক, আমি এই 3 কন্যাকে পরিরাজ্যে নিয়ে যাব। পরিমাতার কাছে এই 3 কন্যাকে নিয়ে গেলেই সবটা জানতে পারবো।
আর পরিমাতা এর একটা সমাধানও দিতে পারবেন। সবই তো বুঝলাম, তবে আমি যতদূর বুঝলাম এই 3 কন্যার উপর প্রজাপতির অভিশাপ আছে। আর এই 3 কন্যার উপর থেকে অভিশাপ কাটাতে পারলেই 3 কন্যার মাঝে থাকা রাক্ষসীর রূপ দূর হবে। তা তো করতেই হবে, কারণ এই 3 কন্যার জন্য যে এক অসহায় মা আর্তনাদ করছে। একজন পিতা সন্তানহারা হয়ে গেছে, আর আমরা পরি হয়ে তো ওই অসহায় বাবা মাদের সাহায্য করতে পারি, তাই না? সেটা তো করাই যায়, তবে এই 3 কন্যার অভিশাপ কাটাতে হলে প্রজাপতিকে এখানে আনতে হবে, কারণ ওই প্রজাপতি পারবে 3 কন্যার অভিশাপ কাটাতে। তবে আমি ওই প্রজাপতিকে ধরে আনবই, কারণ প্রজাপতি তো না জেনে শুনে অভিশাপটা দিয়েছিল। তবে আমি চলি পরিমাতা। এসব কথা বলে পরি বেরিয়ে পড়ে। পরি অনেক খোঁজাখুঁজি করার পর প্রজাপতির দেখা পেয়ে যায়। এই তো প্রজাপতির দেখা পেয়ে গেছি। আরে পরি, তুমি হঠাৎ আমাকে খুঁজছো কেন? বলো তো। তোমাকে এক্ষুনি আমার সাথে পরিরাজ্যে যেতে হবে। আর কেন যেতে হবে সেটা তোমাকে যেতে যেতেই বলছি, চলো। এসব বলে পরি প্রজাপতিকে ধরে নেয়, আর পরিরাজ্যের উদ্দেশ্যে ওরা রওনা দেয়। এই তো প্রজাপতি, এসেছিস। আর পরি নিশ্চয় তোকে সব কথা বলেছে। হ্যাঁ পরিমাতা, আমি সবটা শুনেছি। আর আমি না জেনেও অভিশাপ দেওয়ার জন্য অনুতপ্ত হচ্ছি। সত্যি না জেনে কোনো কাজ করতে নেই। আমি এক্ষুনি 3 কন্যার থেকে অভিশাপ তুলে নিচ্ছি, আর ওদের মাঝ থেকেও রাক্ষসী রূপটা দূর করে দিচ্ছি। এরপর 3 কন্যার ওপর প্রজাপতি জাদু করে, আর 3 কন্যার লাল চোখ স্বাভাবিক হয়ে যায়। এবারে 3 কন্যা একবারে স্বাভাবিক মানুষ হয়ে গেছে। আমার কাজ শেষ, এবার আমি চলি। এরপর 3 কন্যাকে নিয়ে পরি রমেশ আর দীপালের কাছে যায়। আমি তো 3 কন্যাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম, তবে তুমি কেন আবার ওদের ধরে নিয়ে এসেছো বলো তো? ওরা 3 বোন যে রাক্ষসী। না গো, তোমার সন্তানেরা এখন একদম স্বাভাবিক, জানো? কারণ প্রজাপতি তার ভুল বুঝতে পেরে অভিশাপ তুলে নিয়েছে। আচ্ছা পরি, তুমি আমাকে সবটা খুলে বলো তো। আচ্ছা ঠিক আছে, আমি সবটা তোমাদের বুঝিয়ে বলছি। এবার তুমি সবটা শুনলে তো গো? পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। তোমার জন্য যে আমি আমার সব ভুল মিটিয়ে সন্তানদের ফিরে পেলাম। ধন্যবাদ পরি, তোমাকে অনেক ধন্যবাদ। মানুষের কল্যাণ করাই তো পরিদের স্বভাব, তাই না? এবার তবে আমি চলি। এক গ্রামে সন্তোষ নামে এক জেলে বাস করত। জেলের একমাত্র মামরা মেয়েটি ছাড়া পৃথিবীতে আর তার কেউ ছিল না। প্রতিদিন যা মাছ পেত তা বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই তাদের সংসার চলতো। জেলের মেয়ে রুবিকে দেখাশোনার মতো তেমন কেউ ছিল না বলে সন্তোষ যখন নদীতে মাছ ধরতে যেত তখন সে রুবিকে সাথে করে নিয়ে যেত। একদিন সন্তোষ নদীতে জাল দিয়ে মাছ ধরছিল, তখন একটা সাপ এসে সন্তোষের পায়ে কামড়ে দেয়, আর কিছুক্ষণ পরে সন্তোষ মারা যায়। রুবি তার বাবাকে অনেকক্ষণ চুপচাপ থাকতে দেখে, বাবা, ও বাবা, তুমি কথা বলছো না কেন বাবা? কি হয়েছে তোমার? বাবা। রুবি এত ডাকার পরেও রুবির বাবা কোনো কথা বলে না। রুবি অনেক ছোট থাকার কারণে সে বুঝতে পারেনি সাপের কামড়ের কারণে তার বাবা মারা গেছে। রুবি ওর বাবার কাছে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তখন নদীর পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল। আরে, এই সন্ধেবেলা বাচ্চাটি নদীর ধারে বসে কাঁদছে কেন? আর পাশে কোনো লোক শুয়ে আছে মনে হয়। কোনো বিপদ হয়নি তো? এগিয়ে দেখি তো একটু। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আমার বাবা সকাল থেকে এখানে ঘুমিয়ে আছে। আমি সেই সকাল থেকে বাবাকে দেখছি, কিন্তু বাবা কোনো কথাই বলছে না। আরে, লোকটিকে তো দেখে মনে হচ্ছে সাপে কামড়েছে। আরে, মেয়েটা তো জানেই না তার বাবা আর কখনো ঘুম থেকে উঠবে না। কাকু, আমার বাবাকে একটু বলুন না,
আমি তাকে ডাকছি। আমার যে ভীষণ খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে মা? তুমি খাবার খাবে? চলো আমার সাথে, আমি তোমাকে খাবার দিব। হ্যাঁ যাবো, তুমি আমার বাবাকে সঙ্গে নিয়ে চলো না কাকু। তখন লোকটি রুবিকে সহ তার বাবাকে তার বাড়িতে নিয়ে আসে। আর ওর বাবাকে লোকটি খবর দিয়ে দেয় রাতের বেলা। আচ্ছা কাকু, আমার বাবা কোথায়? অনেকক্ষণ থেকে তো বাবাকে দেখছি না। তোকে কিভাবে বলি রে মা যে তোর বাবা আর কোনো দিন ফিরবে না, উনি চলে গেছে না ফেরার দেশে। কি হলো কাকু, তুমি কোনো কথা বলছো না কেন? তোমার বাবা শহরে গেছে মা, ওখানে অনেক কাজ, সেখানে কাজ করে অনেক টাকা পাওয়া যায়। আর সেই টাকা দিয়ে তোমার জন্য নতুন জামা ও অনেকগুলো খেলনা নিয়ে আসবে। সত্যি? কিন্তু কবে আসবে বাবা? আমাকে কি বলেছে? খুব তাড়াতাড়ি চলে আসবে রে মা। এরপর থেকে লোকটি রবির দেখাশোনা করতে থাকে। লোকটিরও পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, আর তাই সে রবিকে নিজের মেয়ের মতো আদর করত। সে প্রতিদিন কাজে যাওয়ার সময় রবিকে বাড়িতে রেখে যেত, আর কাজ থেকে ফেরার সময় ওর জন্য অনেক চকলেট নিয়ে আসতো। এভাবে 6 মাস কেটে যায়। অনেক দিনই তো হলো কাকু, কিন্তু বাবা আসছে না কেন? তোর বাবার সাথে আমার দেখা হয়েছিল রে মা, উনি এই চকলেটগুলো তোকে দিতে বলেছে। কত দিন হলো বাবাকে বাবা বলে ডাকি না। আচ্ছা কাকু, তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? না রে মা, বল আমাকে। আচ্ছা কাকু, আমি যদি তোমাকে বাবা বলে ডাকি, তুমি কি রাগ করবে? না রে মা, রাগ করবো কেন? আমার তো অনেক আনন্দ লাগছে। তুই এখন থেকে আমাকে বাবা বলে ডাকবি। তখন থেকে রবি লোকটিকে বাবা বলে ডাকে, আর লোকটিও রবিকে নিজের মেয়ের মতো দেখাশোনা করে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। রবি ওর বাবার কথা আস্তে আস্তে ভুলে যায়, আর লোকটিকে নিজের বাবা হিসেবে মানতে থাকে। একদিন লোকটি কাজে চলে যায়। রবি বাড়িতে একাই ছিল। তখন একজন লোক রবির কাছে আসে। রবি মা, তোমাকে তোমার বাবা ডাকছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। রবি বাবার কথা শুনে লোকটির সাথে চলে যায়, আর লোকটি ওর বাবার কাছে না নিয়ে গিয়ে দুটি লোকের কাছে বিক্রি করে দেয়। লোক দুটির কোনো সন্তান ছিল না, তাই ওরা রবিকে নিজের মেয়ের মতো দেখাশোনা করার সিদ্ধান্ত নিল। রোহিত, এর নাম রাখবো মিষ্টি। হ্যাঁ রে সুমিত, তুই ঠিক বলেছিস, ও দেখতে ভারী মিষ্টি, তাই আজ থেকে ওর নাম মিষ্টিই থাকবে। আরে মিষ্টি মামুনি, কাঁদে না। কিন্তু রবি কিছুতেই কান্না থামাচ্ছিল না। এভাবে কয়েকদিন রবি খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে রবির দ্বিতীয় বাবা কাজ শেষে বাড়িতে আসে। মা রবি, কই তুই? এই দেখ, তোর জন্য কত কি নিয়ে এসেছি মা। আরে রুবি কোনো কথা বলছে না কেন? তখন লোকটি ঘরে চলে যায়। ঘরের মধ্যে রুবিকে খুঁজতে থাকে, কিন্তু রুবিকে কোথাও খুঁজে পায় না। এরপর লোকটি অনেক ভেঙে পড়ে। মারে, তুই কোথায় চলে গেলি রে মা? ফিরে আয়, ফিরে আয় রে মা। এরপর লোকটি আশেপাশে অনেক জায়গায় রুবিকে খুঁজতে শুরু করে, কিন্তু রুবিকে সে কোথাও খুঁজে পায় না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। লোকটি রুবিকে খুঁজতে খুঁজতে পাশের গ্রামে চলে আসে। সেই গ্রামের অনেক বড় ব্যবসায়ী লোকের কাছে রুবিকে বিক্রি করে দিয়েছিল। রুবি প্রথম কয়েকদিন কান্নাকাটি করলেও এখন সবকিছু ভুলে গেছে, আর সে দুজনকেই বাবা বলে চেনে। বাবা, আজকে আমাকে বেড়াতে নিয়ে যাবে? আমার মিষ্টি মা, বেড়াতে যাবে? চল রে সুমিত, বাইরে থেকে ঘুরে আসি। এরপর ওরা বাহিরে ঘুরতে যায়। কিছুক্ষণ ঘোরার পর রবি তার দ্বিতীয় বাবাকে দেখতে পায়। আরে, ওই তো আমার বাবা, অনেক দিন পর বাবাকে দেখতে পেলাম। কিন্তু আমি যদি বাবাদেরকে আমার বাবার কথা বলি, তাহলে ওরা আমাকে বাবার কাছে যেতে দেবে না। আমাকে অন্য কিছু করতে হবে। বাবা, ওই যে লোকটিকে দেখছো, ওই লোকটিকে আমাদের বাড়ির কাজের লোক হিসেবে নিয়ে নাও না। কেন রে মা? আমাদের তো কাজের লোক আছে।
রুবি অনেক জেদ করতে থাকলে ওর বাবারা লোকটিকে কাজের লোক হিসেবে নিয়ে আসে। লোকটি তখনও জানে না যে রুবি ওই বাড়িতে থাকে। রুবির দুই বাবারাই কাজের জন্য বাইরে চলে যায়। তখন রুবি ওর দ্বিতীয় বাবার কাছে আসে। বাবা, বাবা তুমি কেমন আছো? হঠাৎ রুবিকে দেখতে পেয়ে ওর বাবা খুশিতে কেঁদে ওঠে। মা, মা রুবি, তুই এখানে কিভাবে এলি রে মা? আমি যে তোকে কত খুঁজেছি, আমাকে রেখে চলে এসেছিলি কেন রে মা? তখন রুবি তার বাবাকে সব কথা খুলে বলে যে সে কিভাবে এখানে চলে আসে। চল রে মা, আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। না বাবা, আমি যদি এখন এখান থেকে চলে যাই তাহলে আমার দুই বাবাই অনেক কষ্ট পাবে, এমনটা তুমি পেয়েছিলে। আমি এখানে আসার পর ওরা দুজনেই আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসেন আর আমাকে যত্নও করেন, যেমনটা তুমি আমাকে নিজের মেয়ের মতো মনে করো। তার চেয়ে আমার সাথে তুমিও এখানে থেকে যাও, তাহলে আমি সবার সাথে একসাথেই থাকতে পারবো। এরপর রুবি ওর দ্বিতীয় বাবাকে সাথে করে নিয়ে ওই বাড়িতেই থাকে। অনেকদিন পর রুবি ওর দ্বিতীয় বাবাকে পেয়ে অনেক আনন্দিত ছিল। সে তার তিন বাবার সাথে অনেক আনন্দেই দিন কাটাতে থাকে। মণিপুর গ্রামে একজন বুড়ি ছিল। তার ছিল দুই সন্তান। তার একজন ছিল গ্রামের মোড়ল আর অন্য একজন ছিল গ্রামের পণ্ডিত। গ্রামের মোড়লের নাম ছিল হরেন আর পণ্ডিতের নাম ছিল মধু। মধু গ্রামের স্কুল পরিচালনা করত। একদিন মধুর বন্ধু বিপদে পড়ে এসে তাকে বলে, বন্ধু, আমি না আসলে একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ বন্ধু, বলো আমাকে তোমার কি বিপদ? আজ না আমি সময় মতো গাড়িতে উঠতে পারিনি, তাই আজ রাতে আমার থাকার ব্যবস্থা তোমাকেই করতে হবে বন্ধু। বন্ধু কিশোর, তুমি এত দুশ্চিন্তা করো না তো, আমি তো তোমার পাশেই আছি। মধু তার বন্ধু কিশোরকে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য সাথে করে নিয়ে আসে। এ কি রে মধু, এই ছেলেটি আবার কে বলতো? দাদা, ও আমার বন্ধু কিশোর। ও শহরে থাকে। আসলে ও সময় মতো গাড়ি ধরতে না পারায় অনেক বিপদের মধ্যে পড়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে তুই ওকে ঘরে নিয়ে যা রে। এই যে বন্ধু, এটা হলো তোমার থাকার ঘর। আজ রাতে তুমি এখানেই থাকবে, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আজ তুমি আমার পাশে না থাকলে আমাকে যে অনেক বিপদের মধ্যে পড়তে হতো। এরপর মধু সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মধুর মা কিশোরের সঙ্গে দেখা করতে আসে। বাবা, তুমি এখানে ঠিকঠাক মতো আছো তো? তোমার এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? না না মাসিমা, আমার কোনো অসুবিধে হচ্ছে না। বলছি কি মাসিমা, মানে আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে দয়া করে একটু খাবার দেবেন? বাবা, আসলে এখন তো ঘরে তেমন কোনো খাবার নেই, তবে হ্যাঁ, ঘরে দুটো আম আছে। তুমি যদি খেতে চাও তবে আমি তোমাকে এখনই সেই আম দুটো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আমি বরং সে আমি খেয়ে নেব, কোনো সমস্যা নেই। এরপর সে বুড়ি কিশোরকে আম খেতে দেয়। এভাবে সে রাত্রে কেটে যায়। পরের দিন সকাল হতে কিশোর মধুর কাছে বুড়িমার খোঁজ করে। বুড়িমা কিশোরের কাছে আসলে কিশোর বুড়িমাকে একটি সোনার মোহর উপহার দেয়। বুড়ি সোনার মোহর পেয়ে তো ভীষণ খুশি হয়। এরপর কিশোর সে স্থান ত্যাগ করে। জানো তো কবিতা, আমার মধুর বন্ধুকে আমি একটা আম খেতে দিয়েছিলাম আর তার জন্য সে আমাকে একটি সোনার মোহর উপহার দিয়েছে। এইসব আবার তুমি কি বলছো গো বুড়িমা? দুটো আমের জন্য আবার একটি মোহর উপহার দিয়েছে? বলি, তুমিও না বুড়িমা সত্যি খুবই বোকা। হ্যাঁ রে, বলি, আমার কি লোকসান হয়েছে নাকি বলতো রে? লোকসান হয়নি আবার, সেটা কি আর বলতে? হ্যাঁ, এই আমগুলো যদি তুমি তাকে খেতে না দিয়ে চারা তৈরি করতে, তাহলে দেখতে সেই গাছ থেকে কত কত আম হতো। সেই আম তুমি বাজারে বিক্রি করলে কত কত মোহরই না পেতে বলো, সেটা কি তুমি জানো গো? তুমি তো একদম ঠিক কথাই বলেছো গো কবিতা, আমি তো এসব কথা একদমই ভেবে দেখিনি। সে আর তুমি ভাবে কি করে বলো তো? এই জন্যই তো তুমি কোনো অর্থই জমাতে পারো না। তুমি তো খুব বোকা গো বুড়িমা, বুঝলে তো? এসব কথা শুনে বৃদ্ধার এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে তার মোড়ল ছেলের কাছে যায় আর তাকে গিয়ে সব কথা খুলে বলে। মা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি কিছুতেই তোমার কোনো লোকসান হতে দেব না। আমি এখনই পেয়াদা পাঠিয়ে মধুর বন্ধুকে ধরে নিয়ে আসছি। বাবা, এই একটি মোহরের জন্য তো
আমার রাতে একদমই ঘুম হবে না। এরপর মোড়ল তার পেয়াদাকে কিশোরের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। বেশ কিছুক্ষণের মধ্যে মোড়লের পেয়াদা কিশোরকে ধরে নিয়ে আসে। তারপর মোড়ল কিশোরকে একটি ঘরের ভিতরে আটকে রাখে। এই খবরটি পণ্ডিতের কাছে পৌঁছতে খুব একটা বেশি সময় লাগে না। পণ্ডিত আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি কিশোরের কাছে চলে আসে। দেখো ভাই, আমি কি এমন অপরাধ করলাম বলো তো, যার কারণে আমাকে এখানে ধরে আনতে হলো? তোমাকে যদি আমার দাদা শুধুমাত্র একটি মোড়ের জন্য বন্দি করে রাখে, তবে তুমি নিশ্চিত থাকো তোমার মুক্তি হবেই হবে। এসব কথা শুনে মধু তার ভাই হরেনের কাছে গিয়ে কথা বলে। দাদা, তুমি দয়া করে আমার বন্ধুকে ছেড়ে দাও। সে তো মাত্র 2টি আম খেয়েছে, তার বিনিময়ে সে আবার মূল্য দিয়েছে। তাহলে আবার এতে তার কি দোষ বলো তো? তুই কি বলিস? তুই কি জানিস আমাদের কত লোকসান হয়েছে? ওই 2টো আমের চারা করলে তা থেকে অনেক বড় গাছ হতো, আর সেখানে অনেক অনেক আম থাকতো। ওই আমগুলো বাজারে বিক্রি করলে আমরা কত কত টাকা পেতাম। আর তোর বন্ধু কিনা আমাদেরকে মাত্র একটি মোহর দিল। মধু অনেক চেষ্টা করেও তার ভাই মোড়লকে বোঝাতে পারে না। এরপর মধু অনেক ভাবনা চিন্তা করে একটি বুদ্ধি বের করলো। তারপরে মধু সবগুলো আম গাছকে কেটে ফেললো। বুড়িমা আম খাওয়ার জন্য সেই গাছের কাছে গিয়ে দেখলো একটা আম গাছও সেখানে নেই। এসব দেখে তো বুড়ি বেশ চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো তার এত বড় বড় আম গাছগুলো গেল কোথায়। এক পর্যায়ে বুড়ি তার মোড়ল ছেলের কাছে গিয়ে বলল, বাবা, আমি তো বাগানে গিয়ে দেখলাম বাগানে একটা আম গাছও নেই, ঘরের আশেপাশেও তো কোনো আম গাছ দেখছি না। মা, এসব কাণ্ড কে করেছে সেটা আমি খুব ভালো করে জানি। এসব তোমার ছোট ছেলে মধু করেছে। সে তো আমি বুঝলাম রে বাবা, কিন্তু এখন আমি আম কোথায় পাবো সেটা বলতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। তুমি এসব নিয়ে একদম কোনো চিন্তা করো না। আমি তোমাকে বাজার থেকে আম নিয়ে এসে দিচ্ছি। এসব কথা মধু আড়াল থেকে শুনছিল। কিছুক্ষণ পর মোড়ল বাজারে যায় আম কিনতে। কিছুক্ষণের মধ্যে মোড়ল আম নিয়ে বাড়িতে ফিরে আসে, আর মধু বাড়িতেই হরিণের জন্য অপেক্ষা করছিল। মা, আমাকে তুমি 2টো আম খেতে দাও, তার সাথে দাদাকেও তুমি 2টো আম খেতে দাও। আর তাছাড়া দাদা আম কত করে নিল গো? কত আর নেবে, বাজারে গিয়ে এই এক ঝুড়ি আম আমি 1 মোহর দিয়ে কিনেছি। এরপর হরিণ আর মধু একসঙ্গে তৃপ্তি সহকারে আম খায়। আম খাওয়া শেষ করে মধু বলে, দাদা, তুমি 1 ডজন আম কিনেছো মাত্র 1 মোহর দিয়ে। তবে দোকানদার যদি এই 1 ডজন আম তোমার থেকে 1 মোহর দিয়ে না কিনে আমের চারা করতো আর সেগুলোকে যদি বড় করতো, তাহলে কি দোকানদার লাভবান হতো না বলো? বাবা মধু, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি যে বুঝতে পেরে গেছি যে কিশোর বাবা তোর বন্ধু ছিল। তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে বাবা। মা, ক্ষমা আমার কাছে কেন চাইবে বলো তো? ক্ষমা তো কিশোরের কাছ থেকেই চাওয়া উচিত। আমিও যে আমার ভুল বুঝতে পেরেছি রে মধু। আমি না বুঝে শুনে আমার ক্ষমতার অপব্যবহার করেছি। এরপর মোড়ল তার পেয়াদাকে ডাকে। তারপর কিশোরকে তারা মুক্ত করে দেয়। অতঃপর কিশোর যখন মোড়লের সামনে আসে, তখন মোড়ল বলে ওঠে, আমাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও ভাই। আমি না বুঝে শুনে তোমাকে ঘরে আটকে রেখেছিলাম। আর আমাকেও ক্ষমা করে দিও বাবা। আমি অন্যের কথা শুনে আমার বোধ বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলাম। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও বাবা। মাসিমা, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না। তাছাড়া দাদা, আমি আপনার উপরেও রেগে নেই। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক। এরপর কিশোর সবার কাছ থেকে বিদায় নেয়। তারপর সে শহরে চলে যায়। কিশোরের বন্ধু মধু তাকে কিছু দূর এগিয়ে দিয়ে আসে।